বর্ষার মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি আর তার সাথে যদি পাতে পড়ে গরম গরম সর্ষে ইলিশ কিংবা ধোঁয়া ওঠা ইলিশ বিরিয়ানি, কেমন লাগবে বলুন তো? হ্যাঁ, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ওয়ার্ল্ডের সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ আমাদের সুন্দরবনে। তাও আবার পরিযায়ী ট্যুরসের স্পেশাল ইলিশ উৎসব প্যাকেজে। 2 রাত 3 দিনের এই জার্নিতে কি খেলাম, কি দেখলাম, আর সুন্দরবনের আসল রাজা অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেলাম কিনা, সবটা জানতে ভিডিওটা কিন্তু একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি বেরিয়ে পড়েছি নতুন জার্নিতে। এখন রয়েছে শিয়ালদা স্টেশনে। আমাদের এই 2 রাত্রি 3 দিনের সুন্দরবন সফর শুরু হলো সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে। কোনো রকমে বসার একটা জায়গা পেয়েছি। প্রচণ্ড ভিড় ট্রেনে। আমার তো মনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষই সুন্দরবনই যাচ্ছে। আমরা যে প্যাকেজটায় যাচ্ছি তাতে ট্যুর অপারেটররা আমাদের ক্যানিং থেকে পিক আপ করবেন। তাই ক্যানিং স্টেশনে পৌঁছবো বলেই শিয়ালদা থেকে ট্রেন ধরলাম। আপনারা চাইলে গাড়ি করেও কিন্তু ক্যানিংয়ে পৌঁছতে পারেন। এই ভিড়টা যদি অ্যাভয়েড করতে চান তাহলে সেটা বেস্ট উপায়। ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে, একদম 7:42 ছেড়েছে। প্রচণ্ড ভিড়। ভাই বসেছে 4th সিটে, ওর মোটামুটি মাথা গরম তার জন্য। সোনারপুর ঢুকছে, এখন 8:15 বাজে। এখনো বেশ অনেকটা রাস্তাই বাকি। তাও খুব কপাল ভালো যে জায়গা পেয়ে গেছি বসার। যা অবস্থা বাকি ট্রেনের, প্রচুর মানুষ দাঁড়িয়ে যাচ্ছেন। এই ট্রেনে বেশিরভাগ মানুষই আজ মনে হচ্ছে সুন্দরবন ঘুরতে যাচ্ছেন। বছরের এই সময়টায় মানুষ ইলিশের টানে আর 2 দিন রোজকার জীবন থেকে ছুটি নিতে বেছে নেন ঘরের কাছের ওয়ার্ল্ড হেরিটেজ এবং পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্যকে। প্রায় 1.5 ঘন্টায় আমরা পার করলাম 45 কিলোমিটার পথ। ক্যানিং স্টেশনে নেমে পড়েছি। এবার আবার শিয়ালদার দিকে যাচ্ছি। স্টেশনের একেবারে শুরুর দিকটায় যাব। গিজগিজ করছে মানুষ, আর প্র্যাকটিক্যালি সবার কাছে বড় বড় লাগেজ রয়েছে। বোঝাই যাচ্ছে সবাই যাচ্ছেন সুন্দরবনে ঘুরতে। আজকে মহরমের ছুটি রয়েছে, লং উইকেন্ড, ফ্রাইডে স্যাটারডে সানডে 3 দিন, 2 রাত্রি 3 দিনের প্যাকেজে সবাই যাচ্ছেন। এই ট্রিপটা আমরা করছি পরিযায়ী ট্যুরসের সঙ্গে। আমি স্ক্রিনে পরিযায়ী ট্যুরসের নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরিযায়ী ট্যুরসের তরফে স্টেশনে আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিল হাতে প্ল্যাকার্ড নিয়ে। প্রচন্ড ভিড়, মানে স্টেশনে সবাই ওয়েট করছেন অটোর জন্য। আমরা আমাদের ট্যুর অপারেটরস পরিযায়ী ওনাদের পেয়ে গেছি। বেরিয়ে পড়বো এবার। খানিকটা ওয়েট করতে হবে অটো বা টোটো পাওয়ার জন্য। মনে হচ্ছে আজকে টোটোতেই যেতে হবে, অটোর ক্রাইসিস রয়েছে। অসংখ্য মানুষ যাচ্ছেন, এটা দেখে আমার খুব মজা হচ্ছে। আমরা টোটোতে করে যাচ্ছি এখন। অটোর জন্য দাঁড়াতে গেলে আরও অনেকক্ষণ ওয়েট করতে হতো। ওনারাই অ্যারেঞ্জ করে দিলেন টোটো। মোটামুটি 1/2 ঘন্টা 40 মিনিট লাগবে পৌঁছতে। চলুন যাওয়া যাক। আপনারা সকালবেলায় যদি ব্রেকফাস্ট করে না আসেন তাহলে টুকটাক বিস্কিট বা চকলেট কিছু একটু সঙ্গে রাখবেন। আমার যেমন বেশ খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট কিন্তু আমরা লঞ্চে ওঠার পরই পাবো, সেটা অনেকক্ষণ সময়ের ব্যাপার। আর এই রাস্তার ঝাঁকুনি খেতে খেতে যেতে যেতে ঘুমও পেয়ে যাচ্ছে, খিদেও পেয়ে যাচ্ছে।
প্রায় 40 মিনিটের জার্নি শেষে আমরা এখন পৌঁছে গেছি সোনাখালী ফেরিঘাটের কাছে। যা ভিড় রয়েছে আজকে সোনাখালী ফেরিঘাটের একটু আগেই আমাদের টোটোটা দাঁড়িয়ে গেল, খানিকটা হেঁটে যেতে হচ্ছে। শেষ পর্যন্ত নদীর দেখা মিলল। এখন যাচ্ছি, আমাদের বোটের নাম সব্যসাচী। এখন সব্যসাচীকে খুঁজতে হবে। এখানে একের পর এক বোট রাখা, দেখেছেন, গুণে শেষ করা যাচ্ছে না। দিনে নাকি 200টা বোটের পারমিশন রয়েছে সুন্দরবনে। ওই যে আমাদের সব্যসাচী। বোটের এই সামনের লাল অংশটায় কখনো পা দিতে নেই, এটা কিন্তু সব সময় মাথায় রাখবেন। রোজ পুজো করা হয় ওখানে। বোটে উঠে পড়লাম। এখনো পর্যন্ত বোট খালি রয়েছে, একে একে লোকজন আসতে শুরু করেছেন। মজার ব্যাপার হলো আজকে আমার যা মনে হচ্ছে আরো অনেক ট্রাভেল ব্লগাররা রয়েছেন এই বোটে। দেখা হবে সবার সঙ্গে, গল্প হবে, আড্ডা হবে। অনেকগুলো চেয়ার রাখা আছে, টেবিলও রয়েছে দেখছি। দিনের ম্যাক্সিমাম সময়টা কিন্তু আমরা এখানেই কাটাবো। চলুন একবার বোটের নিচের পোর্শনটা দেখে আসি। এখানে 6টা বেড রয়েছে, সবাই ব্যাগ রাখছেন। আপনারা চাইলে এখানে রেস্ট নিতে পারেন। আর এই যে দুদিকে দুটো ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড আছে, সঙ্গে জলের ব্যবস্থাও রয়েছে। আর এই সাইডটায় রান্নার তোড়জোড় চলছে। বোটে ওঠার কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল ব্রেকফাস্ট সার্ভ করা। থ্যাংক ইউ। ব্রেকফাস্ট চলে এসেছে হাতে, লুচি আলুর দম, তার সাথে যেখানে বসেছিলাম সেখানে বসে আর খাবো না, এখানে দাঁড়িয়ে একটু হাওয়া খেতে খেতে খেয়ে নিই। টেস্ট ভালো। হ্যালো, এখনো বেশ কয়েকজনের আসা বাকি, তাই ওয়েট করতে হচ্ছে, না হলে এই সময় লঞ্চ ছেড়ে যায়। এতক্ষণ ওয়েট করার পর 11:15 বোট ছাড়লো। দুগ্গা দুগ্গা জার্নি শুরু। আমরা মোটামুটি একটা ভালো জায়গা পেয়েছি একেবারে বোটের সামনে। দেখা যাক কেমন হয় জার্নিটা। গোসাবা ব্রিজ পেরিয়ে আমরা হোগল নদীর জলে ভেসে চলেছি। সঙ্গী পরিযায়ী ট্যুরসের দ্বিতীয় বোট মা বিপত্তারিণী। আকাশের নীল রং, সঙ্গে সুন্দরবনের ঘন সবুজের ঘন ঘটা, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। তবে সূর্যি মামা মনে করিয়ে দিচ্ছেন যে এটা গরমকাল, বড্ড গরম লাগছে মাঝে মধ্যে। অসংখ্য মানুষ আজকে এসেছেন সুন্দরবন ট্রিপে। একটার পর একটা বোট পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স। আলাপ পরিচয়ের পর্ব সারার পর এখন দেখছি সবাই গল্পে মেতে উঠেছেন, আর ততক্ষণে চা সার্ভ করা শুরু হয়ে গেছে। ব্রেকফাস্ট হওয়ার পরই ওনারা চা দিয়ে গেলেন, আর চা আমার কতটা প্রিয় আপনারা তো জানেনই।
ইলিশ উৎসবে এসেছি, আর এই যে এই হলো ইলিশ। সুন্দরবন সত্যি অনন্য। এখানে জোয়ার ভাটার খেয়ালে প্রতিদিন প্রকৃতির রূপ বদলায়। নদী আর খাঁড়ির গোলকধাঁধা, গরান হেতাল সুন্দরী গাছের সবুজ চাদরে ঘেরা এই বনভূমি প্রকৃতির অপরূপ সৃষ্টি। বাঘ কুমির তো আছেই, এছাড়াও প্রায় ১৫০০-এর বেশি প্রাণী প্রজাতি রয়েছে সুন্দরবনে। গাছ রয়েছে প্রায় ৩৩৪ প্রজাতির। আর যদি গুরুত্বের দিকে তাকাই, সুন্দরবন হলো প্রকৃতির দুর্যোগের ন্যাচারাল শিল্ড। আমাদের কলকাতাকে ঝড়ের ধ্বংসলীলা থেকে বাঁচায় একেবারে প্রাচীরের মতো দাঁড়িয়ে। আর কার্বন সিঙ্ক হিসেবেও কিন্তু কাজ করে সুন্দরবন। আর ওই যে গাছগুলো দেখছেন, ওই গাছগুলো উপকূলীয় ভাঙন রোধ করে। পরিযায়ী ট্যুরসের ওনার কল্লোল কিছু কথা বললেন বোটের সমস্ত সদস্যদের। এই নিয়মগুলো মেনে চললে কিন্তু ট্যুরটা সব দিক থেকে সফল হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত জল খাবেন, তাহলে দেখবেন ইউজ করলে তখন চাপ হয়ে যাবে, আমার খারাপ লাগবে, আপনারও খারাপ লাগবে। সেইটা যতটা মেনটেন করা যায় করবেন। আর যেটা তো গেল, নদী থেকেও প্লাস্টিক ফেলবেন না, কোনো জিনিস ফেলবেন না, সব ডাস্টবিনে ফেলবেন। আর কালকে আমাদের যখন বোট জঙ্গলে যাবে, কেউ ইউজ অ্যান্ড থ্রো বোতল ইউজ করবে। ওই যে বোতল দেখছো ওটা চলবে না। যদি কারো কেনা বোতল থাকে সেগুলো চলবে, মানে যেটা ইউজ অ্যান্ড থ্রো না। আর গাইড, কালকে আমাদের গাইড থাকবে, উনি যেগুলো বলবেন বা আপনার যেগুলো জানা আছে সেগুলো ওনাকে বলবেন, সে উনি আপনারা সেইভাবে ইয়ে করবেন। এটা বেশ দারুণ জিনিস। বাচ্চাদেরও দেখলাম খুব মজা করে এনজয় করছে চিংড়িটা। আজকে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে গোসাবায়। এই কারণে আজ আমরা সাইট সিইংটা করব না। আমরা তৃতীয় দিন এখানে আসব। আর তৃতীয় দিনে যেখানে যাওয়ার কথা ছিল, আমরা আজ সেই সাইট সিইংটা করে নেব। এখানে বসে খুব আরাম লাগছে, আড্ডা চলছে। বলেছিলাম আগেই, এই বোটে কিন্তু অনেক ব্লগাররা রয়েছে, সবার সঙ্গে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, সময়টা কেটে যাচ্ছে, এটা সব থেকে ভালো ব্যাপার। গল্প আর আড্ডা একেবারে সমান তালে চলছে। কত বোট দেখেছেন? এক এক দিনে নাকি 200টা করে বোটের পারমিশন দেওয়া হয়। আজকে প্রচুর বোট রয়েছে। এই সময় এত বোট থাকলে কোনো বন্য প্রাণী দেখতে পাওয়ার সম্ভাবনা কমেই যায়। একটা সময় ছিল, আগে আমি এসেছি তখন কিন্তু কুমির দেখেছি, হরিণ দেখেছি। আমার মনে হয় না এত ভিড়ের মধ্যে সেটা আর দেখা পসিবল হবে। ওয়েদারটা আস্তে আস্তে একটু বদলাচ্ছে, রোদটা কমে এলো, আকাশটাও একটু মেঘলা হয়ে এসেছে। বৃষ্টি শুরু হলে পুরো ব্যাপারটা আরও জমে যাবে। এর আগের বার যখন সুন্দরবনে এসেছিলাম তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। বোট থেকে দারুণ সুন্দর লাগে।
ওই যে দূরে দেখা যাচ্ছে এখন আমরা চলে এসেছি বিজয়নগর ঘাটে। এই জায়গাটার নাম বালি বিজয়নগর, আর আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দির দেখতে। রাস্তা কিন্তু কাঁচা, তাই বৃষ্টি হলে অসুবিধা হতে পারে। ইট পাতা রয়েছে, যতটা সুবিধা করা যায় সেই চেষ্টা করা হয়েছে। ছোট্ট একটা লোকনাথ মন্দির রয়েছে এখানে। এখানে প্রসাদ দিচ্ছেন। ওম নমঃ শিবায়। মানে কোনো ফেমাস মন্দির এটা? গ্রামের মধ্যে একটা ছোট্ট লোকনাথ মন্দির। এই মন্দিরটা দেখার জন্যই সবাই আসেন এখানে। তবে একটা জিনিস আমার একটু খারাপ লাগলো, একেবারে মন্দিরের পাশেই একটা ক্যাম্প রয়েছে, সেখানে একটু অদ্ভুত ধরনের কিছু গান চলছে, ভালো লাগছে না। পরিবেশটা কোথাও যেন একটু নষ্ট হচ্ছে। চলুন এবার ফেরা যাক। রোদটা একটু কম আছে এই বাঁচোয়া, না হলে একেবারে ঝলসে যেতে হতো। 20 টাকার তালপাতার সেপাই, আমাদের ছোটবেলা, তাই না? মেয়ের জন্য নিয়ে নিলাম। আমাদের ওদিকে তো এখন এসব আর পাওয়া যায় না। সুন্দরবনে বেড়াতে এসে মোটামুটি একটা হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেলাম। একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, কিন্তু খুব অল্প সময়ের জন্য। ততক্ষণে বোটও চলে এসেছে। বোটে এসেই দেখি লাঞ্চ একদম রেডি। দারুণ করে সাজিয়ে খাবার দাবার হাজির। দেখতেই পাচ্ছেন এখানে এত কিছু খাবার রয়েছে, আমরা এতজন একসঙ্গে বসেছি, মনে হচ্ছে পুরো টেবিলটা খাবারে ভরে গেছে। কী কী রয়েছে আপনাদের বলে দিই। ভাত, ডাল, আলু ভাজা রয়েছে, এটা একটা দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি রয়েছে, এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আর পুঁই শাকের একটা চচ্চড়ি, সর্ষে ইলিশ আর চাটনি। চটপট খেয়ে নিই। ফাটাফাটি আয়োজন। খাবারের স্বাদ কিন্তু সত্যিই ভালো, তেল কম আর ঘরোয়া রান্না। প্রত্যেকে খুব আনন্দ করে খেলেন দেখলাম। খাওয়া দাওয়ার সময় বোটগুলোকে কিছুক্ষণের জন্য দাঁড় করে রাখা হয়, সব বোটের ক্ষেত্রেই হয়। সেই সময় কিন্তু ভালো গরম লাগে। পারলে হাত পাখা নিয়ে আসবেন সঙ্গে, ছোট হাত পাখা তো পাওয়াই যায়। তবে বোট ছেড়ে দিলে যে হাওয়াটা দেয় সেটা খুব সুন্দর। ওই দিকগুলো দেখেছেন? ওই দিকগুলো দেখুন একবার। আর ওদিকে বাংলাদেশ। খাওয়া দাওয়ার পর বোটে বসে আরো অনেকক্ষণ ম্যানগ্রোভ অরণ্যের সৌন্দর্য উপভোগ করলাম।
একটার পর একটা খাবার এসেই যাচ্ছে। লাঞ্চের পর চলে এসেছে এখন ফল, আজকে পেয়ারা দিয়েছেন ওনারা। অ্যাকচুয়ালি এই ট্যুরগুলোতে না খাওয়া দাওয়াটাই আসল। যারা খেতে ভালোবাসেন তাদের দারুণ লাগবে। একটার পর একটা খাবার আসছে, খেতে খেতে আড্ডা মারা, গল্প করা, নেচারটাকে এনজয় করা, আর কি চাই। বিকেল 5টা বাজে আমরা এসে পৌঁছে গিয়েছি পাখিরালা ফেরিঘাটে। এখানেই কিন্তু আমরা নেক্সট 2 দিন রাত্রিবাস করব। সমস্ত ট্যুর অপারেটররাই এই পাখিরালাতেই হোটেল বুক করেন। এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় খুব ভালো একটা ফিলিংস হয়। দুপাশে গাছপালা, মাঝখান দিয়ে যাচ্ছি। যদিও আমরা যা আওয়াজ করি, আশেপাশে কোনো বন্য জন্তু থাকার চান্সই নেই। মিনিট 5 হেঁটে এখন পৌঁছে গেছি পরিযায়ী রিসর্টে। পাখিরালা শুনে ভেবেছিলাম খুব ঘিঞ্জি জায়গা হবে হয়তো, কিন্তু এসে দেখি একেবারেই না, দারুণ সুন্দর জায়গা। চলুন উপরে যাওয়া যাক। প্রথমেই ভিউয়ের কথা বলতে হবে। যত দূর চোখ যায় শুধু জল আর সবুজ, কি শান্ত জায়গা। ডাবল অকুপেন্সি আর 4 অকুপেন্সি রুম। দেখুন এই রুমটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও একদম ঝকঝকে, খুবই যত্ন করে সাজানো গোছানো। আর এই যে এটা হলো 4 বেডেড রুম। আমরা আজ এখানে থাকছি না, কারণ এখানে গেস্টরা অলরেডি রুম অকুপাই করে নিয়েছেন। আরে এ তো দারুণ ব্যাপার, এই প্রপার্টিটাও তো খুব সুন্দর। 4 বেডেড কটেজ আছে সামনের দিকে। আমরা যেহেতু ডাবল বেড দুটো নিয়েছি, তাই মেন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকবো। অনেক বড় রুম, আমি সিরিয়াসলি এতটাও এক্সপেক্ট করিনি। সুন্দরবনের মতো জায়গায় কিং সাইজ বেড রয়েছে, টেলিভিশন রয়েছে, রুমে জল দেওয়া আছে, ফুল সাইজ মিরর, এসি, সারাদিনের পরে শান্তি। আমাদের না এসির খুব বাজে অভ্যেস হয়ে গেছে জানেন তো। এই এসিতে ঢুকে শান্তি পেলাম। আর সব থেকে ভালো ব্যাপার হলো ওনারা এসিটা চালিয়ে রেখেছিলেন আগে থেকে। এর থেকে ভালো আর কি হতে পারে। দেখি ওয়াশরুমটা এবার দেখে নিই। ওয়াশরুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে। তবে জলের রংটা একটু লালচে। এটা কিন্তু গোটা সুন্দরবনেরই সমস্যা, আয়রন বেশি জলে। রুম থেকে বেরিয়েই কমন ব্যালকনি থেকে এটা হলো ভিউ। মনটা ভালো হয়ে গেল না দেখে। একদম সুন্দর করে ফ্রেশ হয়ে নিয়েছি। চলুন এবার আমাদের এই হোটেলটা মানে রিসর্টটা একটু ভালো করে ঘুরে দেখি। সুন্দর করে সাজানো ছোট্ট একটা রিসর্ট, একেবারে গাছপালায় ঘেরা। জায়গাটা কিন্তু একদম চুপচাপ, চারপাশে ধান ক্ষেত, মাঝখানে এই রিসর্টটা। ফুলগুলো দেখেছেন, রংটা দেখুন, সাধারণ রং তাই না? রঙ্গনের এই রং খুব একটা দেখা যায় না, কিন্তু একেবারে টকটকে লাল, খুব সুন্দর লাগছে।
একেবারে গাছ ভরে রয়েছে। এখানে একটা ছোট্ট পুকুরও আছে। এই সাইডটায় সমস্ত কটেজগুলো আছে। জায়গাটা ছোট্টর মধ্যে কিন্তু বেশ সুন্দর। সন্ধ্যের পাখিরালয় আপনাদের দেখাই একবার। এখন একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছি। আশেপাশের জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। হোটেল থেকে বেরিয়ে বাঁদিকে 2 মিনিট হাঁটলেই সামনে নদীর এই অপূর্ব ভিউ পয়েন্ট। রাতের আধারে আর চাঁদের আলোয় জাস্ট অনবদ্য। আশেপাশে টুকটাক কেনাকাটি করার ব্যবস্থা রয়েছে, যাওয়ার সময় দেখিয়েছিলাম দোকানটা। এখান থেকে আপনারা জলও কিনতে পারেন, চাইলে কোল্ড ড্রিঙ্কও পেয়ে যাবেন। এগুলো কি মধু? আচ্ছা, গ্রামের মধু, একদম জঙ্গলের মধু পাওয়া যাচ্ছে। কিরকম দাম দাদা? এটা বাইরে আছে, এটা গরান ফুলের। এটা দাম 400, আর ভিতরে আছে খোলসে ফুলের। গরান ফুলের মধু, এটা 400 টাকা দাম। আর ভেতরে রয়েছে খোলসে ফুলের মধু, সেটা ওটা হচ্ছে 500 টাকা। আচ্ছা, এই যে ভেতরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খোলসে ফুলের মধু, এটা 500 টাকা। মোটামুটি টুকটাক যা দরকার ওষুধপত্র সব রয়েছে এখানে। এখানকার একমাত্র ডাক্তারখানা, আমার বাবা ডাক্তারবাবু 48 বছর ধরে এখানে ডাক্তারি করছেন। তাহলে তো খুব ভালো, মানে ডাক্তার একেবারে রুমের পাশেই। একদম একদম একদম। মেনলি এটা পুরোটাই ডাক্তারখানা ছিল। আমি 2016 ব্যাচের ক্যান্ডিডেট, মানে স্কুলের নন টিচিং স্টাফ ছিলাম। হ্যাঁ, এইবার সবাই জানেন তো আমাদের ক্যান্সেল হয়েছে, আমার পরীক্ষা দিয়ে ফিরতে হচ্ছে। তো তারপর আমি মুর্শিদাবাদে পোস্টিং ছিলাম। এখন এসে সামলাচ্ছ? এসে আপাতত এই দোকানগুলো করেছি আপাতত, যতদিন না আবার চাকরিতে জয়েন হচ্ছে। না না, খুব ভালো। এখানে সমস্ত ওষুধপত্র রয়েছে, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। দেখুন, সব রকমের প্রয়োজনীয় জিনিস যতটুকু এইরকম জায়গায় পাওয়া সম্ভব এখানে আছে। এটা কিন্তু ভীষণ ভালো একটা ব্যাপার। পরিযায়ী রিসর্টের পাশেই কিন্তু রয়েছে ডাক্তারখানা, মানে ডক্টর একদম হাতের সামনে। যেটা সুন্দরবনের দিকে এলে আমরা ভয় পাই, যদি কোনো বিপদ আপদ হয় তাহলে ডাক্তার কোথায় পাবো, ওষুধ কোথায় পাবো, এখানে কিন্তু সেটা পাওয়া সম্ভব। আলোর মালায় সেজে উঠেছে রিসর্ট, খুব সুন্দর লাগছে দেখতে। ইভিনিং স্ন্যাক্সে আজ দিল ভেজ চাউমিন। এটা কিন্তু দারুণ বানিয়েছে। এমনি গাড়িটা ভালো, কিন্তু ওর লাগছে, আমাদের কষ্ট হচ্ছে, ওর গাড়ি লাগছে। এক্সেস অয়েল নেই, সুন্দর বানিয়েছে। সবাই মিলে প্রচুর আড্ডা হচ্ছিল এতক্ষণ। এবার ঝুমুর নাচ দেখবো। ওনারা চলে এসেছেন, রেডি হচ্ছেন।
সুন্দরবনের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ। আমাদের বোটের সদস্যদের মধ্যে অনেকেই যোগ দিলেন সেই আনন্দে। সন্ধেটা ভালোই কাটলো। নটা 50 বাজে। ওনারা জাস্ট কিছুক্ষণ আগেই ডেকে গেলেন ডিনার করার জন্য। চলে এসেছি। ভাবলাম একটু দেরি করে যাই, তাহলে ভিড়টা কমবে, ওয়েট করতে হবে না। কিন্তু যেটা ভেবেছিলাম সেটা নয়, যথেষ্ট ভিড় রয়েছে। সবাই ডিনার করছে। এই যে একটু গ্রেভি দিয়ে দাও বাস। ম্যাম দিয়ে দেবো। ডিনারের মেনুতে রয়েছে আলু পটলের তরকারি, এই যে স্যালাড দেখতে পাচ্ছেন, তার সঙ্গে মাটন কষা। বাহ, খাবারের টেস্ট কিন্তু এনাদের ভালো। সত্যি খুবই যত্ন করে এনারা খাওয়াচ্ছেন সবাইকে। আন্তরিকতাটা আছে, যেটার আজকাল বড্ড অভাব। সেদিন রাতে রুমে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম, একেবারে দেরি করিনি। একদম ভোরে ঘুম ভেঙে গেল পাখির ডাকে। আকাশের রংটা দেখেছেন? কি সুন্দর লাগছে পরিবেশটা। গুড মর্নিং। সবে সানরাইজ হয়েছে, একটা ঝকঝকে দিন। সুন্দরবনে আমার প্রথম সকাল। সত্যিই ভীষণ শান্ত জায়গাটা। আজকের দিন শুরু হয়ে গেল। আমরাও একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলে যাব ফেরিঘাটে। বোট অলরেডি ওয়েট করছে আমাদের জন্য। দ্বিতীয় দিন একটু সকাল সকালই শুরু করতে হয়। আসলে অনেকগুলো সাইট সিইং থাকে, আর তার মধ্যে সুন্দরবনের কোর এরিয়া ঘুরে দেখাও থাকে। আমরা সবাই মোটামুটি এখন চলে এসেছি, ওয়েট করছি। গ্রুপের বাদবাকিরা চলে এলে চলে যাব ফেরিঘাটে, উঠে পড়বো বোটে। রোদ কিন্তু ভীষণ রয়েছে, গরমও রয়েছে, ঘাম হচ্ছে যেহেতু হিউমিডিটি বেশি। চলুন দেখা যাক কেমন কাটে গোটা দিন। সবাই মিলে চলে এসেছি, এবার বোটে উঠবো। বোট ছেড়ে দিয়েছে, এবার একটু হাওয়া আসছে, আর একদম একটা সাইড দেখে আরাম করে এনজয় করছি নেচারটা। আপনারা যারা সুন্দরবন ভ্রমণে আসবেন, পরিযায়ীর সঙ্গে যদি আসেন, আমি একটা কথা বলতে পারি, এনারা খুব সুন্দর করে চেষ্টা করেছেন সব কিছু অর্গানাইজ করতে। খাওয়া দাওয়া তো খুব ভালো, আমার ভীষণ ভালো লাগলো। এবং আমার ভাইও এসছে সঙ্গে, সুস্মিতা রয়েছে,
এবং যারা যারা রয়েছেন খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কথা নেই। খাওয়া দাওয়া খুব ভালো এনাদের। সুন্দরবনে কয়েকটা সমস্যা এমনিতেই থাকে, সেটা হলো ইলেকট্রিসিটি। তবে এনারা যথেষ্ট চেষ্টা করেছেন, পাওয়ার ব্যাকআপ রয়েছে, এসিও চলেছে, কিন্তু ওই যে একটা ভোল্টেজের আপ ডাউন এটা একটাই থাকে মাঝে মধ্যে। আর জল, সুন্দরবনের জলটা নিয়ে কিন্তু আগে থেকে বলে দেওয়া ভালো, এখানে জলটা একটু লালছে, সেটা দেখে ভয় পাওয়ার কারণ নেই, ইউজ করতে পারে নির্দ্বিধায়। আমরা প্রথমেই চলে এলাম সজনেখালি ইকো ট্যুরিজম সেন্টারে। আজকে রোদটা একটু কম হলে ভালো হতো, কিন্তু কিচ্ছু করার নেই, কাঠফাটা রোদ্দুর, গরম লাগছে। কিন্তু জঙ্গলের মাঝে এসে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, সেটা কাজ করছে। এই পুকুরটায় কচ্ছপ আছে, প্রায় বিলুপ্ত প্রায় কচ্ছপ বাটাগুর বাস্কা। এখানে কিন্তু কচ্ছপের ব্রিডিংও হয়। ফরেস্টের কিছু নিয়ম কানুন আছে, একটু প্রথমেই বলতে চাই। আমরা অ্যানিমাল দেখার অফুরন্ত পারমিশন আছে, ছবি তুলতে পারি, কিন্তু কারো খাবার দিতে পারবো না, কোনো ডিস্টার্ব করতে পারবো না। এবং জঙ্গল থেকে জঙ্গলের কোনো গাছের ফুল ফল পাতা কোনো কিছু আমরা নিতে পারবো না। এটাতে কচ্ছপ আছে, তো আপনারাও আপনাদের লাইফে অনেক কচ্ছপ দেখেছেন, কিন্তু সম্ভবত এই কচ্ছপ আপনারা কেউ দেখেন। তার কারণ এরা ভীষণ ভীষণ রেয়ার স্পিসিস। এদের বাংলা নাম বালিগড়, ইংরেজি নাম রিভার টেরাপিন, জুওলজিক্যাল নাম বাটাগুর বাস্কা। সারা পৃথিবীতে 1990 সালে মাত্র 22 পিস কচ্ছপ ছিল, আমাদেরই ছিল 11টা। এবং এই কচ্ছপ যেখানে আছে সব কিন্তু সংরক্ষিত, নেচারে কিন্তু এই প্রজাতির কচ্ছপ নেই। উল্লেখ্য, আমরা জানি কচ্ছপের লাইফ স্প্যান অনেক বেশি, প্রায় 250-300 বছরের উপরে, কিন্তু পার্টিকুলার এই কচ্ছপের লাইফ স্প্যান কিন্তু এভারেজ 35 ইয়ার্স। এবং ইন্টারেস্টিং বিষয়, এদের মেলদের থেকে ফিমেলরা সাইজে অনেক বড় হয়। মেলরা মাত্র 12 থেকে 14 কেজি পর্যন্ত, আর ফিমেলরা প্রায় 24-25 কেজি পর্যন্ত। এখানে 84 প্রজাতির গাছ আছে। সারা বিশ্বের মানুষ এখানে আসেন এই জন্য যে নোনা জলে প্রকৃতির নিয়মে যে এই বৃক্ষরাজি বা ম্যানগ্রোভ জঙ্গল, এবং যেখানে কিনা সারা পৃথিবীর কোনো ম্যানগ্রোভ জঙ্গলে বাঘ নেই, এই সুন্দরবন ছাড়া। দেখতে পাচ্ছেন গোলপাতা, এই এরিয়াটাতে কিন্তু কুমিরও চলে আসে। এবার চলুন ওয়াচ টাওয়ারটা ঘুরে আসি। এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি রয়েছে, অতএব যাদের সিঁড়ি ভাঙতে অসুবিধা তারা নিচে ছায়ায় দাঁড়াতে পারেন। এই ওয়াচ টাওয়ার থেকে গোটা এলাকার 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়। এগুলো হলো মিষ্টি জলের পুকুর। বিভিন্ন বন্য প্রাণী বিকেলের দিকে জল খেতে আসে এখানে। ঘন সবুজ চারপাশ। ওই যে দূরে দেখুন, একটা দারুণ সুন্দর পাখি দেখা যাচ্ছে, নামটা যদিও জানি না। এখানে কিন্তু ভালো ভিড় রয়েছে, সমস্ত গ্রুপ থেকে মানুষজন আসছেন, সঙ্গে গাইডও থাকছে, তারা সমস্ত কিছু এক্সপ্লেন করছেন। এই জায়গাটা থেকে আপনারা চাইলে সত্যি সত্যি বন্যপ্রাণী দেখতে পারেন। এখানে অনেক প্রাণী জল খেতে আসে, বিকেলের দিকটা হলে যেমন ভালো, সকালের দিকেও অনেক প্রাণী জল খেতে আসে। তো যদি কপালে থাকে তাহলে দেখতে পারবেন, আর যদি হাতে একটা দূরবীন থাকে সোনায় সোহাগা। এই দিকটাতে অনেক সময় কুমির দেখা যায়। সত্যি সত্যি কুমির নাকি ওখানে? হ্যাঁ, লেজ আর চোখটা দেখা যাচ্ছে, দেখুন ভালো করে। তাও একটা কুমির দেখা গেল, এটা একটা বড় ব্যাপার।
যদিও খুব কষ্ট করে দেখতে হয়েছে, অনেকে খুব ভালো করে দেখতে পাননি, আমরা পেলাম মোটামুটি দেখতে। আর এই সাইডটা একবার দেখুন, অরিজিনাল বাঘ দেখা যাচ্ছে না বটে, কিন্তু এদেরকে দেখা যাচ্ছে। বেঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট এবং লেপার্ড ক্যাট, এছাড়া প্রায় 22টা প্রজাতির সাপ আছে, তার মধ্যে 6টি প্রজাতির স্নেক বা সাপ হচ্ছে ভ্যানামাস বা বিষধর। এই পার্টটাকে বলা হয় ডিভিশনাল ফরেস্ট বা বেঙ্গল ফরেস্ট, এই যে সবুজ। আর এইটা টোটাল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বা সুন্দরবন টাইগার রিজার্ভ। এর আয়তন হচ্ছে 2585 বর্গ কিলোমিটার। এর 3টে এরিয়া। আমরা বেসিক্যালি ঘুরবো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বাংলাতে অভয়ারণ্য বলে। এর আয়তন হচ্ছে 362 বর্গ কিলোমিটার। এই পার্টটা ঘুরবো। এই পার্টটাকে বলা হয় বাফার জোন। বাফার জোনটা কি? যেহেতু এখানকার মানুষের দারিদ্রতা অনেক বেশি, তাদের মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করার জন্য অ্যালাউ করা হয়। আর এই পার্টটা হচ্ছে কোর এরিয়া। কোর এরিয়ার আয়তন হচ্ছে 1330 বর্গ কিলোমিটার। এটা কাউকেই অ্যালাউ করা হয় না, কোনো ফিশারম্যান, কোনো হানি কালেক্টর, ইভেন টুরিস্ট। তার কারণ হচ্ছে বন্য প্রাণীদের নির্জনে থাকার জন্য, তাদের প্রজনন বাড়ানোর জন্য সরকারি এই নিষেধাজ্ঞা। আমাদের গাইড কিন্তু এতক্ষণ ধরে বুঝিয়ে দিলেন যে ভারত, বাংলাদেশ এবং সীমান্ত, যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশেরও সুন্দরবন রয়েছে, এবং এই ফরেস্টে কোনটা কোর এরিয়া, কোনটা বাফার জোন, সবটাই উনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। আর কোন ধরনের প্রাণী এখানে পাওয়া যায়, বাঘ তো আছেই, বাঘ ছাড়াও তো আরও অন্যান্য প্রাণী পাওয়া যায়, সেটা সম্পর্কে উনি জানাচ্ছিলেন। জঙ্গলে ঘুরতে এলে কিন্তু একজন গাইড খুব প্রয়োজনীয়। জঙ্গলকে জানতে হলে গাইডদের যে অভিজ্ঞতা, সেটা খুব কাজে লাগে। সুন্দরবনের ট্যুর বুক করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন যেন বোটে গাইড থাকে। গাইড ছাড়া সুন্দরবনকে পুরোপুরি চেনা কিন্তু সত্যিই কঠিন। মজাটা দেখুন, বাঘ তো দেখা দিল না, দেখা দিচ্ছে এরা, এই যে এদের দেখা পাওয়া যাচ্ছে। এটা কিন্তু বেশ মিষ্টি। কিছুর দেখা তো পাওয়া গেল, তাও আবার মা বাচ্চা সব সমেত। বোটে ওঠার আগে চট করে ডাব কিনে নিলাম। এটা একটা ভালো জিনিস পাওয়া গেছে। সুন্দরবনে বর্ষাকালে বেড়াতে এলে নিজেকে হাইড্রেটেড রাখা কিন্তু ভীষণ প্রয়োজন। যা ঘাম হচ্ছে এখানে, বেস্ট অপশন। এখন আমরা যাচ্ছি সুদর্ণখালির দিকে। দু সাইডে কিন্তু ফেন্সিং করা আছে জানো, কারণ বাঘের তো পাসপোর্ট ভিসা লাগে না, ইচ্ছা করলে যেতে পারে, আসতে পারে। যার জন্য দু সাইড দিয়ে জাল দিয়ে আটকানো। ইভিন লক্ষ্য করলে দেখতে পাবেন এই সাইডে কিন্তু ফেন্সিং দেওয়া আছে, জাল দেওয়া আছে। তার কারণে আপনারা পেপারে বা টিভিতে দেখেন কখনো কখনো বাঘ এই জঙ্গল থেকে নদী সাঁতরে লোকালয়ে চলে যায়। এখানকার বাঘ দারুণ সুন্দর সাঁতার। তো কেন বাঘ জঙ্গল থেকে লোকালয়ে যায়, এর কারণ অনুসন্ধান করতে গিয়ে কিছু কারণ পাওয়া গেছে। প্রথম কারণ, বাঘের যখন বয়স হয়ে যায় বা কোনোভাবে ইনজোর্ড হয়, তখন এই গভীর জঙ্গলে খাবার ধরার সামর্থ্য অনেকটা কমে যায়। তাই সে সহজ খাবার পাওয়ার জন্য নদী সাঁতরে লোকালয়ে চলে যায়। বোটের সামনের দিকে একটু চলে এসেছি, আর খানিকক্ষণ বাদেই কিন্তু আমরা খাঁড়ির মধ্যে ঢুকবো। আর খাঁড়িতে ঢোকার পরই নর্মালি বাঘের দেখা মেলার একটা সম্ভাবনা তৈরি হয়। বর্ষাকালে বাঘ কিন্তু সবসময় জলের ধারে আসে না, আর একটু পরে ভাটাও শুরু হবে, তখন জল কমে আসবে। তখন যদি কপাল ভালো থাকে, হয়তো বাঘের দেখা মিললেও মিলতে পারে। দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে আজ রয়েছে চানা মশালা আর নান, সঙ্গে মিষ্টি। আজকে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। ব্রেকফাস্ট হয়ে গেছে, আরাম করে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে এখন সুন্দরবন সুন্দরভাবে এনজয় করছি। পরিযায়ী ট্রাভেলসের সঙ্গে এসে সত্যি অভিজ্ঞতা খুব ভালো হচ্ছে। দেখুন, ওয়েদার কীরকম থাকবে তার উপর তো কোনো ট্যুরিজম কোম্পানির হাত থাকতে পারে না। গরম আছে, এটা খুব সত্যি কথা, কিন্তু ওনারা সব কিছু খুব ভালোভাবে অর্গানাইজ করেছেন।
পরিযায়ীর সঙ্গে বেরিয়েছি, নিজেকেই পরিযায়ী মনে হচ্ছে, কেন বলুন তো? বোটে বসে আছি, কি সুন্দর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, চারপাশে একটা একটা ছোট ছোট আইল্যান্ডের মতো রয়েছে, কখনো খাড়ি আসছে, কখনো নদীতে পড়ছি, আলাদাই একটা অনুভূতি। কি দারুণ লাগছে ভিউটা, একবার দেখুন। এক একটা বাঁকে এক এক রূপ প্রকৃতির। এটা হলো হেতাল বন, দেখতে অনেকটা খেজুর গাছের মতো। এই বনেই নাকি সব থেকে বেশি থাকে বাঘ। চলুন দেখে আসি আজ কি আছে দুপুরের মেনুতে। সর্ষে দিয়ে ইলিশ ভাপা, আজকে তো ইলিশের সাইজটাও বেশ ভালো রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর ইলিশের ভাপা থাকছে আজকে। একেবারে রান্নাঘরে নিয়ে গিয়ে আপনাদের দেখালাম কি রান্না হবে। করুণাদির হাতের ইলিশ ভাপা, সুন্দর হাওয়া দিচ্ছে। দেখতে দেখতে আমরা সুদর্ণখালিতেও পৌঁছে গেছি, সেখানে নামবো। সকাল 9:10 আমরা পৌঁছে গিয়েছি সুদর্ণখালিতে। বোট থেকে নেমে একেবারে সামনেই দেখতে পাবেন বনবিবির মন্দির। এই মন্দিরে প্রণাম করেই এখানকার মানুষ জঙ্গলে মধু সংগ্রহ করতে বা কাঁকড়া ও মাছ ধরতে যান। তারা মনে করেন মা তাদের রক্ষা করেন। উনি হচ্ছেন বনদেবী বা বনবিবি। ডান ধারে হচ্ছে ওনার ভাই, নাম শাহ জঙ্গলি, আর একদম ডান ধারে রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে বলা হয় দক্ষিণ রায়। নর্থ বেঙ্গলের বাঘকে বলা হয় সোনা রায়, এখানকার বাঘকে বলা হয় দক্ষিণ রায়। আর বাম সাইডে যে বাচ্চা ছেলেটি নমস্কার করে দাঁড়িয়ে আছে দুঃখে, ওই দুঃখে প্রথম বাঘ থেকে নিষ্কৃতি পেয়েছিল বা বেঁচেছিল বনবিবির নাম স্মরণ করে। তারপর সমস্ত সুন্দরবনবাসীদের বিশ্বাস যে বনবিবিকে সন্তুষ্ট করলে বা পূজা দিলে আমরাও বাঘ থেকে নিষ্কৃতি পাবো। সেখান থেকে এই পূজাটা চলে আসে। এর একটা মাইথোলজিক্যাল স্টোরি আছে। তো মেন উপজীব্য বিষয়ে আমি বোটেও বলেছি, সমস্ত ধর্মের মানুষ কিন্তু এই দেবী বা বনবিবিকে পূজা করে। কৃপা গাছ, এইটা হচ্ছে গর্জন গাছ, বুঝলেন, যার ঠেস মূল আছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে পেয়ারা বাইন, সামনে পেয়ারা বাইনের গায়ে নেম প্লেট করা আছে। আর এই যে বড় বড় ঠেসমূল, এটা হচ্ছে গর্জন গাছ। পশুর গাছ, কত ধরনের গাছ দেখুন নাম লেখা আছে। এটাও সুন্দরী গাছ। এখানে প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু নাম লেখা রয়েছে, অনেক রকমের নাম। একটা গাছের নাম দেখলাম পশুর গাছ, কৃপা গাছও দেখলাম, দেখালাম আপনাদের। সুদর্ণখালির এই ওয়াচ টাওয়ার থেকে চিত্রা হরিণ আর বন শুয়োর দেখা যায়। প্রচুর পাখির দেখা মেলে। ওই যে ওই পুকুর দুটো মিষ্টি জলের পুকুর, বাঘও আসে এখানে জল খেতে। এখানে কিন্তু একটা আলাদা ব্যাপার রয়েছে, আমরা একটা ঘাটে নামলাম, আরেকটা ঘাট থেকে উঠছি। এই যে আমাদের সব্যসাচী অলরেডি চলে এসেছে, চলুন। বোটে কচিকাচাদের কিন্তু খুব মজা হচ্ছে, সবাই তো আড্ডা দিচ্ছেই, বিশেষ করে কচিকাচাদের মজাটাই আলাদা। আরেকটা খাড়ির মধ্যে আমরা এখন ঢুকলাম। এটা বনবিবি ভাড়ানি খাড়ি। প্রত্যেকটা খাড়িরই একটা একটা নাম রয়েছে। এই জায়গাগুলোয় খাড়িগুলো কিন্তু অনেকটাই সরু।
আমি এখানকার ম্যানগ্রোভ বিপুল জলরাশি। সুদর্ণখালি থেকে দোবাকি যেতে গেলে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, কিন্তু আমরা যাচ্ছি পঞ্চমুখানি ঘুরে, তাই আমাদের এই রুটটা একটু আলাদা, সময়ও একটু বেশি লাগবে। পরিযায়ী ট্যুরিজমের তরফে যেটা বলা হলো যে এই রুটটা, এই খাঁড়িটা সব থেকে সুন্দর। যেহেতু সময় বেশি লাগে, জ্বালানি বেশি খরচ হয়, তাই সবাই যেতে চান না, কিন্তু ওনারা সুন্দরবনটাকে সুন্দর করে ঘোরাতে চান, দেখাতে চান, তাই ওনারা এই লম্বা রুটটাই নিয়েছেন। আপনারাও এনজয় করুন, আমি তো এনজয় করছি। আমরা চলে এসেছি পঞ্চমুখানিতে, 5 নদীর সঙ্গম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পঞ্চমুখানিতে। এখানে কিন্তু 5টা নদী একটা জায়গায় মিলেছে। এখান থেকে আমরা চলে যাব দোবাকির দিকে। এই সরু খাড়িগুলো দিয়ে আগে একটা সময় বোটে করে ঘোরা যেত, তবে এখন আর পারমিশন পাওয়া যায় না। আমরা কেরালা ব্যাকওয়াটার্সের কথা সবাই জানি, কিন্তু ভাবুন তো আমাদের সুন্দরবনেও কি অদ্ভুত অদ্ভুত ব্যাকওয়াটার এরিয়া রয়েছে, যেগুলো নিয়ে একটা দুর্দান্ত ট্যুরিজম হতে পারতো, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। আশা রাখি কোনো একদিন হবে, কোনো একদিন আমাদের আর এই ব্যাকওয়াটার্সের জন্য কেরালায় ছুটে যেতে হবে না, আমাদের সুন্দরবনেই আমরা একই রকমভাবে ঘুরতে পারবো। কি দারুণ দারুণ বোট ওখানে, আমাদের এখানে কিন্তু বড্ড বেসিক সুবিধা। ট্যুরিজম ডিপার্টমেন্ট চাইলে কিন্তু কিছু বদলাতে পারে, এই জায়গাগুলোর একটা প্রপার ইউটিলাইজেশন হয়। কেরালা ব্যাকওয়াটার্সের মতনই, তার থেকে আরও সুন্দর হয়তো এই জায়গাগুলো। এটা কিন্তু কেওড়া গাছ, এই যে বিশাল বড় গাছটা, এই গাছে ফলও হয় যেটা খাওয়া যায়। গোলপাতার গাছের ফল যেরকম খাওয়া যায়, এও কেওড়া গাছের ফলও খাওয়া যায়। ছোট ছোট গাছগুলো হচ্ছে খলসি গাছ। আর মজার ব্যাপারটা হলো এই খলসি গাছের মধুই কিন্তু সব থেকে ভালো। অ্যাকচুয়ালি প্রচুর ভিড় আছে, তো তো বলি প্রোগ্রামটা দুরকম। নদী খাঁড়ি, এটা আমরা এখন খাঁড়িতে আছি, পীরখালি। এক একটা জায়গার এক এক রকম গভীরতা। যেমন এর আগে যে ছোট্ট খাঁড়িটা ছিলাম, যেটা বনবেবি ভারানি, হার্ডলি 12 থেকে 14 ফিট ডিপ ছিল, খুব বেশি হয়। তো এটা প্রায় 60-65 ফিট ডিপ আছে পীরখালি। এরপরে পড়বে গাজীখালি, সেটা আরও একটু ডিপ হবে বেশি। আবার ফেরার সময় যখন চোরাগাজি করে আসবো, সেটাও অনেক ছোট খাঁড়ি, অনেকটা ডিপ কম হয়ে যাবে। এক একটা জায়গা এক এক। বাহ, মুচমুচে আমুদি মাছ ভাজা দাও। একেবারে মুচমুচে, এটা কিন্তু এখানকার স্পেশালিটি। সবাই তো একেবারে কাটার সমেত কুড়মুড় করে খেয়ে নেবেন, আমি অতটা স্পেশালিস্ট নই এখনো পর্যন্ত। সত্যি ভালো খেতে। এই এরিয়াতে স্পেসিফিক্যালি মাঝে মধ্যেই বাঘ দেখা যায়, কিছু ভিডিও দেখাই আপনাদের। আমরা চলে এসেছি এখন দোবাকি ক্যাম্পে। চলুন ক্যানোপি ওয়াকে যাওয়া যাক। এটা সত্যি সুন্দর জায়গা। আমরা এখানে জালে ঘেরা,
বন্যপ্রাণীরা নিজেদের টেরিটরিতে খোলা আকাশের মধ্যে রয়েছে। আমরা ওদের দেখতে না পেলেও ওরা কিন্তু আমাদের দেখছে, এটা ভুলবেন না। প্রচুর ছোট ছোট লাল কাঁকড়া দেখতে পাচ্ছি। ওই যে হরিণ, একদম ভয় ডর নেই তো, সামনে চলে আসছে। কচ্ছপও আছে পুকুরটায়। দেখেছেন দূরে ওদিকটায় বৃষ্টি নেমেছে? ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই গরমে এই ঠান্ডা বৃষ্টির জল মুখে এসে লাগছে, দারুণ লাগছে। কখনো কখনো বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, তাই না? বোট কিন্তু এখন একদম ডাঙার পাশ দিয়ে যাচ্ছে। ওই দেখুন একটা গোসাপ, ওকে দেখে কি যে হই হই শুরু হলো বোটে। আবারও চলে এসেছি লাঞ্চ সারতে। দ্বিতীয় দিনে লাঞ্চের মেনুতে রয়েছে ডাল ভাত, তার সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছ অবশ্যই ভাপা ইলিশ, তার সঙ্গে পাবদার ঝাল আর আলু ভাজা রয়েছে পোস্ত ছড়ানো। ইলিশের সাইজটাও দেখিয়ে দিই একবার, দেখেছেন? নরম তুলতুলে, সাইজটা বেশ বড়। শুরু করি খাওয়া। আপনাদের খাওয়া দাওয়া আজকে কিন্তু একটু হাওয়া লাগছে, আরাম করে খাওয়া যাচ্ছে। আমি নর্মালি মাছ খাই না, কিন্তু ট্রাস্ট মি, এটায় কোনো গন্ধ নেই, একদম ফ্রেশ। লাঞ্চের পর আড্ডা চলছিল। সবাই ভাবছিলাম যদি আজ ডেজার্ট হিসেবে আম আসে তাহলে কেমন হয়। ঠিক সেই সময় আম হাজির। আমটা পেয়ে জাস্ট ব্যাপারটা জমে গেল। লাঞ্চের পর ভাবছিলাম আজকে কি ফল আসবে, একদম পারফেক্ট ফল হাজির। নেমে গেলাম আবারও পাখিরালা ফেরিঘাটে। চলুন এবার হোটেলের দিকে যাওয়া যাক। এবার রুমে ঢুকে রেস্ট নেওয়ার পালা, আবার দেখা হচ্ছে পরে। সারাদিন ঘোরাঘুরির পর হোটেলে ফিরে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন ওনারা এসে দরজায় নক করলেন। এই যে ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে, পকোড়া রয়েছে। চিকেন পকোড়া বেশ ভালো খেতে। চলুন আবার একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। এই সময়টা কিন্তু ওয়েদারটা বেশ ভালো থাকে। গতকাল যখন এদিকটা এসেছিলাম এতটা হাওয়া দিচ্ছিল না, আজকে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গ্রামে বেড়াতে আসার না এটাই একটা মজা। এই আলো ছায়া ব্যাপারটা তো আমাদের শহর থেকে প্রায় চলেই গেছে। শুধুই আলো, প্রচুর আলো,
মাঝে মধ্যে মনে হয় এই অন্ধকারটারও কিছু প্রয়োজনীয়তা আছে। মাথা ঠান্ডা হয়, মন ঠান্ডা হয়। জঙ্গলে না যাওয়াই ভালো রাতে। না জঙ্গলে না, খাবলা জাল ফেলছে ওই মহিলা, ওই জন্যই তো আমরা ওইখানে একটু সাবধানে যাবেন, অন্ধকার তো, সাপ খোপের ব্যাপার থাকে। কোথায় সাপ পেলেন? চন্দ্রবোড়া মারাত্মক বিষাক্ত কিন্তু। রাসেল ভাইপার, ভগবান। রাতে জঙ্গলের মধ্যে ঢুকতে আমি কিন্তু আপনাদের বারণই করব। পর্যাপ্ত আলো না থাকলে প্লিজ রিস্ক নেবেন না। অপূর্ব সুন্দর যাকে বলে, এটা হলো সেই অপূর্ব সুন্দর। আজ ডিনারের মেনুতে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আজকে খুব তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি, ভালোভাবে রেস্ট নিতে হবে। এই যে দুদিন ধরে খাবার দাবার খাচ্ছি, ওদের খাবারের টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো, ভালো লাগছে খেতে। কাল সকালে আবার দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং। সকাল সকাল উঠে একদম রেডি হয়ে নিয়েছি। 8:30টায় আমরা এখান থেকে বেরোবো, আর আজ কিন্তু কলকাতাতেও ফিরতে হবে। আজ কিন্তু একেবারে ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি। চলে এলাম আবারও পাখিরালা ফেরিঘাটে। সকাল 8:40 আমাদের বোট ছেড়ে দিল। আজ কিন্তু আমরা যাব সোনাখালিতে, মানে যেখান থেকে উঠেছিলাম বোটে আবার সেখানেই নামবো, তারপর কলকাতায় ফিরবো। তবে যাওয়ার পথে বোটে কিন্তু অনেকটা সময় কাটাতে হবে, লাঞ্চও আমরা বোটেই সারবো, আর গোসাবায় নামবো। প্রথম দিন আমাদের গোসাবায় যাওয়ার কথা ছিল, সেটা তো হয়নি। আমরা বিজয়নগরের দিকে চলে গেছিলাম, লোকনাথ মন্দির আমাদের প্রথম দিনই দেখা হয়ে গেছিল। তাই আজকে আমরা আবার যাচ্ছি গোসাবাতে। গোসাবাতে গিয়ে আমরা দুটো বাংলো দেখব, হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো। এই দুটো দেখে লাঞ্চও করব বোটেই, তারপর আমরা সোনাখালিতে নামবো। আজকের ওয়েদারটা না জাস্ট দারুণ, রোদ কম, হাওয়া দিচ্ছে, আর সুন্দরবনে বর্ষাকালে যে এসেছি সেই ফিলিংসটা পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। থ্যাংক ইউ। ব্রেকফাস্টে আজ লুচি, ছোলার ডাল, তার সঙ্গে ডিম সেদ্ধ। তবে আজকের খাবারটা খুব একটা ভালো লাগেনি আমার, অন্য দিনের তুলনায় একটু সাধারণ। এখন চলে এসেছি গোসাবাতে। এখন বাজে 11:20। আমরা প্রথমেই চলে যাব, গিয়ে দেখব দুটো বাংলো, একটা হচ্ছে বেকন বাংলো রবীন্দ্রনাথের, আর একটা হ্যামিল্টন বাংলো। ফেরিঘাট থেকে নেমে একেবারে সামনেই পেয়ে যাবেন রবীন্দ্রনাথের বেকন বাংলো। 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে গোসাবায় এসে এই বেকন বাংলোতে থেকেছিলেন। আজও কবিগুরুর ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে সংরক্ষণ করা রয়েছে। মোটামুটি সুন্দর করে সাজানো একটা জায়গা, তবে অতটা কিছুও কিন্তু আমি পাইনি ভেতরে ঢুকে। রক্ষণাবেক্ষণের অভাবও খানিকটা চোখে পড়ল। বেকন বাংলো থেকে বেরিয়ে 5-7 মিনিট হেঁটে আমরা পৌঁছে গিয়েছি হ্যামিল্টন বাংলোতে। স্কটিশ সমাজসেবী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন
1903 সালে সুন্দরবনের অবহেলিত মানুষদের স্বনির্ভর করতে গোসাবাই সমবায় আন্দোলনের সূচনা করেছিলেন। তার তৈরি শতবর্ষ প্রাচীন এই ঐতিহ্যবাহী বাংলো, যদিও ভেতরে ঢোকা যায় না, বাইরে থেকেই দেখে নিতে হয়। বোটে ফিরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। দেখি মার্টিন ফেরেনি। মার্টিন থেকে গেছে গোসাবায়, আর আমরা বেরিয়ে পড়েছি বোট নিয়ে। আসলে ছবি তুলতে গিয়ে ও গ্রুপ থেকে একটু আলাদা হয়ে গিয়েছিল। আবার আমরা ব্যাক করলাম ওকে নিয়ে আসার জন্য। মার্টিনকে এবার আলাদা করে ধরে রাখতে হবে, যে যেখানে যাবে। আর ধরতে বলবে কিছু বলবে মার্টিন? বলতো যে অন্য হারাতাম না। আজ কিন্তু আমাদের 2 রাত্রি 3 দিনের যে সুন্দরবন ট্রিপ সেটা শেষ হতে চলেছে, আর এই বোটে এটাই আমাদের লাস্ট লাঞ্চ। কী কী রয়েছে মেনুতে আপনাদের দেখিয়ে দিই। ইলিশ বিরিয়ানি রয়েছে, এই দেখুন পিসটা, পরপর 3 দিন ইলিশ। তবে যারা ইলিশ খুব একটা বেশি ভালোবাসেন না, বা যারা মনে করছেন যে ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি আসতে গন্ধ বেরোবে কিনা, তাদের জন্য জানিয়ে রাখি খুব ভালো স্মেল এসছে। ইলিশের গন্ধ কিন্তু এটার মধ্যে নেই। দাও, এখানে দিয়ে দিই। চলে এলো চিকেন কষা। এটা কিন্তু দারুণ কম্বিনেশন। দিকই ভালো, মানে কোনোটা ওয়েদারটা ওদের হাতে নেই, গরমটা, বাকি সব দিকে খুবই ভালো। খাবারের টেস্ট কেমন, পরিষেবা কেমন পেলো? আমি তো কোনোটা খারাপ আমার বলার নেই, যে আমি কোনোটা বলবো যে এটা ওদের খারাপ হয়েছে, কোনোটাই নেই। শুধু ওয়েদারটা যদি প্রথম দিন আবার একটু যদি বৃষ্টি হতো খুব ভালো। হ্যাঁ, কারণ আজকে তাও ঠিক আছে, আজকে তাও একটু ঠিক, কালকে একটু বেশি গরম ছিল। কালকে তো আমরা যেদিন এসেছিলাম, আমরা অনেক দূর থেকে এসেছি, প্রচন্ড হেক্টিক হয়ে গেছিলো একটু। কাউকে যদি বলবো সুন্দরবন এনজয় করতে শীতকালে আসো, আর ইলিশ আমাদের কখনো বলেই দিয়েছিল যে আপনারা এসেছেন ইলিশ খেতে। দেখনি, আর বিজিৎ প্রথম দিন সানগ্লাস পরেছিল, আমি ওকে চিনতে পারিনি সত্যি কথা। কিন্তু ও এত শ্বেত শুভ্র, ওকে আমি তারপরে আইডেন্টিফাই করেছি। কোনো অসুবিধা না, ও আজকে কথা বলছে, ও কিন্তু খুব শান্ত। না, কিন্তু বিজনেসের কথা বড় ইয়ে। আর সবচেয়ে বেশি সময় আমরা কাটিয়েছি সঙ্গীতা, ও দারুণ পডকাস্ট করে। মানে মানুষজনকে জ্বালাতন কিভাবে করতে হয় এটা হলো তার এক্সাম্পল। দারুণ। জয়ন্তী ছিল, মানে আমরা হ্যাপো কাটতে জয়ন্তীর যে পেছনে থাকে ক্যামেরা, এই যে এই ভদ্রলোক, এই যে এই ভদ্রলোক জাস্ট জমিয়ে দিয়েছে। জমানো পাবলিক। আমি রিসেন্ট প্রথম দিন এসে জয়ন্তীর সাথে আমার প্রচুর কথা। প্রথম দিন থেকেই আমরা বিশাল এনজয় করেছি, প্রথম থেকেই গল্পগুজব শুরু হয়ে গেছিল, ভীষণ এনজয় করেছি এই ট্রিপটা। সত্যি তাই। আমরা ট্রাভেল ব্লগাররা সবাই মিলে কিন্তু এবার প্রচুর মজা করেছি ট্রিপে। জয়ন্তী, তন্ময়দা, মার্টিন, বিজিৎ, সবাই কত যে গল্প করলাম। আমাদের ট্রাভেলের অভিজ্ঞতা শেয়ার হলো, আড্ডা হলো। শেষ দিনটা যেন আরো বেশি জমজমাট। দেখতে দেখতে 2 রাত 3টে দিন প্রায় শেষের পথে। আমাদের জার্নি কিন্তু এবার শেষ হবে। লাঞ্চ সারার পর এখানে এসে তাই চুপ করে দাঁড়িয়ে আছি। একটু মনটা খারাপ লাগছে। এত আনন্দ করেছি, এত মজা করেছি সবাই মিলে, মনে হচ্ছিল যেন পিকনিক চলছে। ভীষণ ভীষণ ভালো লেগেছে সব কিছু। হ্যাঁ, গরমে কষ্ট হয়েছে ডেফিনেটলি, কিন্তু আনন্দটা অন্য রকমই ছিল। সুন্দরবনকে মিস করব, আবারও ফিরতে হবে এখানে। তবে পরিযায়ী ট্যুরসের কথা কিন্তু বলতেই হবে। আমি এতটাও আশা করিনি। সমস্ত কিছু ওনারা এত সুন্দরভাবে অর্গানাইজ করেছেন। খাওয়া দাওয়া নিয়ে তো কথা কিছু আলাদা করে বলারই নেই। সব সুন্দর ছিল, সব ভালো ছিল।
আর যারা এখানে কাজ করছেন, যারা আমাদের খাবার দাবার দিচ্ছিলেন, সার্ভিস করছিলেন, এত ভালো ব্যবহার যেটা খুব বেশি দেখা যায় না। দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে এখন শেষ কিছুক্ষণের অপেক্ষা, আমরা সোনাখালিতে নেমে যাব, এই সময়টা একটু উপভোগ করে নিচ্ছি। আমরা পৌঁছে গেলাম সোনাখালি ফেরিঘাটে। এখান থেকে পরিযায়ী ট্রাভেলসের তরফেই কিন্তু আমাদের ক্যানিং স্টেশনে নিয়ে যাওয়া হবে। তারপর সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। বুঝতেই পারলেন, দারুণ সুন্দর একটা সময় কাটালাম, খুব ভালো এক্সপিরিয়েন্স। হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে যান। বর্ষাকাল থাকতে থাকতে ইলিশ উৎসবে চলে আসুন, আর পরিযায়ীকে সঙ্গী করতেই পারেন। সবাই ভালো থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের। আবার দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোড নিয়ে। বাই বাই। দেখা হবে চলো চলো আর পারছো না, চলো সুন্দর টাটা। একদম আসছে বছর আবার হবে, বিনা পানি কি জয়। আবার দেখা হবে, খুব ভালো লাগলো। মার্টিন, বাই বাই। খুব ভালো যাবে, ট্রেনে যেন হারিয়ে যেও না। চলো না, দারুণ মজা হলো। দারুণ 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 সবার সঙ্গে ঘুরে খুব ভালো বিশেষ করে লাস্ট দিনটা ফাটিয়ে মজা করেছি। আজকেটা ফাটিয়ে মজা হয়েছে। আজকে বেশি কাজের চাপ ছিল না, চাপের চাপ ছিল না, এটাই দরকার ছিল। আমরা ব্লগাররা এক জায়গায় বসলে আরো কয়েকদিনের আরো ভালো হতো। ঠিক আছে, সত্যিই তাই। চলো এগোই এবার। বাই বাই।